করেছি। তার মানে এইখান থেকে আমরা যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যদি আমরা কোনো HTML ট্যাগ ওপেন করি তাহলে সেই ট্যাগের আবার অবশ্যই একটা ক্লোজিং ট্যাগ থাকবে, ওপেনিং ট্যাগ অথবা আরেকটা নাম হচ্ছে স্টার্ট ট্যাগ। আর পরের এই যেটা রয়েছে এটার নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ অথবা এন্ড ট্যাগ। তবে কিছু কিছু ট্যাগের আবার ক্লোজিং নাই, ক্লোজিং ট্যাগ অথবা এন্ড ট্যাগ। তাহলে আমাদের ট্যাগ ওপেন করলে সেই ট্যাগ অবশ্যই ক্লোজ করতে হবে। এই ট্যাগের কাজ কি? এই ট্যাগ মূলত ধরে বুঝিয়ে দিবে, এই যে বললাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ট্যাগের মধ্যে যে তুমি কথাগুলো লেখো এই কথাগুলো ব্রাউজার বুঝতে পারে, আমরা বুঝতে না পারলেও এটা ব্রাউজার খুব ইজিলি বুঝতে পারে, যার জন্য এই ট্যাগগুলো দিতে হয়। ট্যাগের মধ্যে তুমি কি বলছো ব্রাউজার বুঝবে। এখন দেখো এই বডির মধ্যে আমরা সব লিখবো, এই বডির মধ্যে যা লিখবো ওইটাই আমরা দেখতে পাবো। বডির বাইরে লেখলে সেগুলো আমরা আসলে ডকুমেন্ট হিসেবে দেখতে পাবো না। তো বডির মধ্যে আমরা একটা লেখা দিলাম, ধরো আওয়ার ফার্স্ট HTML প্র্যাকটিস। এটা লেখা আমরা এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর এখানে এসে যদি আমরা এটাকে রিলোড করি, দেখো এই লেখাটা চলে আসছে, আওয়ার ফার্স্ট ওয়েব পেজ। দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এই লেখাটা কি আমরা কোনো ট্যাগের মধ্যে দিয়েছি না খালি দিয়েছি? শুধু এখানে আমরা শুধুই দিয়েছি। তো শুধুই যখন দিয়েছি তাহলে এই জন্য এটা এরকমের আসছে। এখন এটাকে যদি আমরা একটা ট্যাগের মধ্যে দেই, দেখো ট্যাগের নাম দিলাম ধরো h1 একটা ট্যাগ দিলাম, তার মানে h1 ট্যাগটাকে আমার ক্লোজ করতে হবে। h1 কি সেটা আমি অবশ্যই বুঝাবো। h1 ট্যাগ দিয়ে যখন এটাকে সেভ করলাম, এবার দেখো কি আসে, বড় হয়ে গেছে এবং এটা গাঢ় হয়ে গেছে। তাহলে দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য খুঁজে পাচ্ছি না? এই সেম জিনিসটা আরেকবার আমি লিখি, কিন্তু ট্যাগটা ঘুরিয়ে দিব। এবার আমি ট্যাগ দিলাম ধরো হচ্ছে আই ট্যাগ দেওয়ার পর এই আই ট্যাগের মধ্যে এটাকে সেভ করলাম। ক্লোজিং এও তাহলে আমার আই দিতে হবে। আই ট্যাগ দেওয়ার পরে যখন এটাকে সেভ করলাম, সেভ করার পর এটাকে রিলোড দিব। এটা রিলোড দিলে দেখো এখন উপরের লেখাটা নিচের লেখাটা ডিফারেন্স আছে নাকি নাই? আচ্ছা স্যার। এই যে ডিফারেন্সটা হইছে এটা কেন হইছে? এই ডিফারেন্সটা হওয়ার কারণটা কি বলতে পারো? এই ডিফারেন্সটা হওয়ার কারণ হচ্ছে দুই জায়গায় আমরা দুইটা ট্যাগ আলাদা আলাদা দিয়েছি। দুইটা ট্যাগের নাম কি এক নাকি আলাদা? আলাদা। এই আলাদা দুইটা ট্যাগ দিয়েছি, এজন্য আলাদা দুই রকমের আসছে। এই সেম জিনিসটাকে আমি কপি করে আরো একটা বসাই, এই সেম লেখাটা আমি আরো একটা যখন বসাবো তখন সেটার মধ্যে যখন অন্য রকমের ট্যাগ দিব তখন সেটা অন্য রকম হয়ে যাবে। এটার মধ্যে ধরো আমি দিলাম হচ্ছে ইউ, এটার মধ্যেও দিলাম ইউ। এই ইউ ট্যাগ দিয়ে এটাকে সেভ করার পরে যখন আমি এটাকে রিলোড করি, এইবার দেখো এটা সামনে চলে আসছে কি আওয়ার ফার্স্ট HTML প্র্যাকটিস, এটার নিচে এটা সামনে চলে আসছে এবং এটার নিচে আন্ডারলাইন করা আছে। তার মানে এই কথাগুলোর মানে আমরা বুঝতে না পারলেও ব্রাউজার এটা বুঝতে পারে যে এটা কিভাবে সাজাইতে হবে। এই ট্যাগ গুলা হচ্ছে ধরো একটা ঘর ওঠানোর সময় কোন জায়গায় কোন ইট গাঁথতে হবে, কোন জায়গায় পিলার দিতে হবে, এই কাজগুলোকে বলা হচ্ছে HTML ট্যাগ। এই ট্যাগের পরে আরেকটা আছে CSS। HTML এর সাথে আরেকটা বিষয় জড়িত আছে CSS। যেমন আমরা পিলার দিয়ে ইট গাঁথার পরে কি বিল্ডিংটা সুন্দর দেখায় আসলে দেখতে, নাকি ওটাকে আস্তর করতে হয়, রং করতে হয়, টাইলস লাগায়, এটা করে সেটা করে, কত কাজ করতে হয়। এই কাজ অনেক কাজ করতে হয়। এই যে কাজ করে সেই কাজ করাটাকে বলা হয় CSS। সহজ কথা, CSS মানে হচ্ছে মেকআপ করা, সাজাইয়ে গোছাইয়ে সুন্দর বানানো। আর HTML এর কাজ হচ্ছে কি শুধুমাত্র একটা স্ট্রাকচার গঠন করা। তুমি একটা জিনিস মানে পেন্সিল দিয়ে একটা স্কেচ করলা, এই স্কেচটাকে বলা যায় HTML। স্কেচ করার পর ওইটা বিভিন্ন ধরনের রং পেন্সিল দ্বারা রং কইরা ওটাকে একেবারে সুন্দরভাবে ফুটাইয়ে তুললা, তাহলে এই যে রং করলা সেই রং করাটা হচ্ছে CSS।
আগের বইগুলোতে লেখা ছিল অ্যাট্রিবিউট, এবার আর অ্যাট্রিবিউট লেখে নাই, এই বছর বইগুলোতে লেখা আছে সিএসএস, দুইটা একই জিনিস। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম পেলাম কি এইচটিএমএল ট্যাগ। এখন এই এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করতে গেলে ফার্স্ট অফ অল আমরা কতগুলা ট্যাগ লিখবো, তার আগে আমরা দেখবো হেডিং ট্যাগ। হেডিং বুঝি তো আমরা, শিরোনাম, যে কোনো কিছুর একটা হেডলাইন দিতে হয় না? যেমন আমরা যদি একটা রচনা বইতে দেখি, পড়তে যাই, দেখবো যে ওই রচনাটার উপরে একটা নাম দেওয়া আছে এবং সেই নামটা একটু অন্য লেখার থেকে সাইজ একটু বড়, ওটাই হচ্ছে হেডিং। তাহলে হেডিং ট্যাগটা 6 রকমের হতে পারে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। হেডিং ট্যাগ কয় রকমের হবে? 6 রকমের। এই 6 রকমের হেডিং ট্যাগ আমরা এখানে দিব, 3টা 4টা 5টা 6টা। এই 6টা হেডিং ট্যাগ আমরা এখানে বসাবো, খাতায় লিখবো হেডিং ট্যাগ 6 প্রকার। H1 এ শুরু হয়, H6 এ শেষ হয়। আমি এগুলো চেঞ্জ করে দেই, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। 6 এর পরে যদি দেই তাইলে আর কাজ হবে না। 2 3 4 5 6। এখন এটাকে যখন আমি সেভ করব, সেভ করার পরে যদি আমি রিলোডে আসি, দেখো এবার দেখো প্রথম যখন এই 6 ছিল তখন উপরে অনেক বড়, আর এই সরি, আর সবার শেষে যেটা এই 6 সেটার সাইজ অনেক ছোট হয়ে গেছে। এই যে ছোট হয়ে যাওয়া, এটা কিসের জন্য হয়েছে? আমরা এই যে হেডিংটা দিয়েছি, এই হেডিং দেওয়ার কারণে এরকমের হয়েছে। তাহলে হেডিংটা কত রকমের হয়? 6 রকমের। 6 রকমের। সব থেকে বড় যেটা সেটা হচ্ছে H1, আর সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে H6। হেডিং এর একটা স্বাভাবিক গুণ রয়েছে, স্বাভাবিক গুণটা হচ্ছে এটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে। বোল্ড মানে গাঢ় হওয়া। যেমন আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা জিনিস লিখি, প্যারাগ্রাফের মধ্যে এটাই লিখলাম। আচ্ছা, হেডিংটা আমরা কেটে দেই, পি ট্যাগ দিয়ে দেই। পার্থক্যটা বোঝানোর জন্য আমি এটা দিয়েছি, হেডিং এবং নরমাল লেখার পার্থক্যটাকে। একটা প্যারার মধ্যে আমি এটা নিয়ে এটাকে যখন সেভ দিলাম, আমি এখান থেকে বুঝাবো তো বিষয়গুলো। আচ্ছা, এখন দেখো সবার নিচে যেটা, ওটা ছিল নরমাল লেখা। এই লেখাগুলোর সাথে এই সবার নিচের লেখাটা অন্য লেখাটার মধ্যে কোনো মানে কালারে কোনো পার্থক্য দেখা যায়? না স্যার। পার্থক্য আছে। নিচের লেখাগুলো হচ্ছে স্বাভাবিক, আর উপরে যেগুলো আছে এই হেডিং এর মধ্যে এই লেখাগুলো একটু কালো বেশি, গাঢ় বেশি। আচ্ছা, এই গাঢ় মানে হচ্ছে বোল্ড। আরো একটু দেখাই, এই যে এই জিনিসটা প্যারাগ্রাফ মধ্যে দিয়েছি, এই প্যারাগ্রাফের ট্যাগটা আমি আরো একবার ইউজ করি, এটার মধ্যে আরো একটা ট্যাগের মধ্যে কিন্তু একাধিক ট্যাগও দেওয়া যাবে, 2টা ট্যাগ দিব। যেমন আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, তার মধ্যে আবার একটা ট্যাগ দিলাম বি ট্যাগ। এই বি ট্যাগটা ক্লোজ করে দিলাম, সেভ দিয়ে রিলোড করি। দুইটা কিন্তু একই লেখা, শুধু এইটায় বি ট্যাগ যেটা দিয়েছিলাম প্যারাগ্রাফ, এটার মধ্যে হচ্ছে বি দেই নেই, আর এটার মধ্যে এক্সট্রা একটা বি দিয়েছি। এক্সট্রা বি দেওয়ার ফলে কি আসছে দেখো। এখন দেখো এই দুইটার পার্থক্য আছে কিনা। একটা গাঢ় আর একটা স্বাভাবিক। দ্যাট মিন্স এই যেটা গাঢ় এটাকে বলে বোল্ড, এই গাঢ় এটাকে বলে বোল্ড। তো আমরা যদি হেডিং এর মধ্যে কোনো লেখা ব্যবহার করি, হেডিং এর মধ্যে লেখা ব্যবহার করলে সেই হেডিং ট্যাগটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে, আমাদের আর আলাদা বোল্ড করার কোনো দরকার নাই। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যে কয়টা রয়েছে, এই কয়টা জিনিস যদি আমরা ব্যবহার করি তাহলে এটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে, আমাদের আর আলাদাভাবে বোল্ড করার কোনো দরকার হবে না। কিন্তু অন্য ট্যাগের মধ্যে যদি ব্যবহার করে তুমি সেটাকে গাঢ় করতে চাও, তাহলে সেখানে আমাদের বোল্ড করতে হবে, মানে বি ট্যাগটা ব্যবহার করতে হবে। এখন দেখো এই যে বি ট্যাগের মধ্যে আমরা যেটা নিয়েছিলাম এইটার লেখা আর H4, এই দুইটা জিনিসের লেখার সাইজ কিন্তু সমান। এই লাইনটা আর এই লাইনটা, এই লেখার সাইজ সমান। সরি, ভুল হয়েছে, ওইটা না, ওটার উপরে এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটা সমান সাইজ। তার মানে H4
এটা হচ্ছে স্বাভাবিক লেখার মতো হয়, আর H1 H2 H3 এটা স্বাভাবিকের থেকে বড় হয়, আর H5 H6 এগুলো আবার স্বাভাবিক লেখার থেকেও ছোট হয়। হেডিং ট্যাগটা কি ক্লিয়ার আমাদের কাছে? স্যার Yes, sir. জি স্যার জি স্যার তার মানে ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ আমরা পেলাম। হেডিং ট্যাগের কাজ হচ্ছে কি লেখাকে গাঢ় করা অথবা বোল্ড করা। এরপরে আসি আমরা হেডিং এর পরে প্যারাগ্রাফের কথাটা আগেই বললাম, আমি শর্টকাট সবগুলো লিখে দিব ট্যাগের। এখানে আমরা আরেকটা ট্যাগ দিতে পারি। আচ্ছা, কিছু ট্যাগের নাম তোমরা লিখে ফেলো এখনই, আমি এটার মধ্যে বলে দিই, তোমরা লিখে ফেলো। বারবার এই জয়েন দেওয়া লাগে আলাদা ভাবে, এটাই ঝামেলা। আমি এটা গ্রুপ মানে জুমে আবার এই ঝামেলাটা নাই। একজন খালি বারবার লিখতে হয় তারপর আবার জয়েন করে। না সেটা না, জুমে তো উপরে আসে, হ্যাঁ ভালো লাগে। ওখান থেকে অ্যাডমিট করতে জুমে ঝামেলা হয় না, বাট এই মিটে অ্যাডমিট করতে গেলে আবার সেই মিটিং এর মধ্যে যাওয়া লাগে। আচ্ছা, ট্যাগের নামগুলো লেখো। স্যার আমার প্রবলেম কারণে মানে ওই এটা এটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে প্যারাগ্রাফ। বোল্ড, আই মানে হচ্ছে ইটালিক। ইটালিক বুঝো, লেখাটা একটু বাঁকা হয় আর কি। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি এগুলো আমি বুঝাই দেবো, টেনশন নেই। সাবস্ক্রিপ্ট, এইখানে হেডিং ওটা তোমরা আগে লিখে ফেলছি, ওটা লাগবে না। যেগুলো দরকার হয় শুধু সেইগুলোই লিখবো। এরপরে লেখো ই আর। স্যার এখানে যেগুলো লিখেছেন ওগুলাই কি শুধু ইউজ করতে হবে? এই ট্যাগগুলোই আমাদের ইউজ করতে হয়, অন্য ট্যাগগুলো দরকার হয় না। ট্যাগ বেশি নাই, এমনিতে HTML এ বেশি ট্যাগ হয় না। এই স্যার স্যার বিআর এর ক্লোজিং ট্যাগ নাই? না, আমি যেগুলো ক্লোজিং ট্যাগ দেইনি ওগুলো ক্লোজিং ট্যাগ নাই। হরিজন্টাল ব্রেক, হরিজন্টাল রো, এগুলো আমি প্রত্যেকটা প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আইএমজি, আইএমজি দিয়ে কি বোঝায় বলো তো? স্যার ইমেজ। ইমেজ। টেবিলের ব্যাপারটা এখানে আমি আলোচনা করলাম না, টেবিলের মধ্যে যে করব এ মানে হচ্ছে হাইপারলিংক। স্ট্রোক বোঝায়, স্ট্রোক বলতে বোঝানো হয় লেখার মাঝখান দিয়ে একটা দাগ আসে।
if if মানে হচ্ছে ডিভিশন নিতে হয়, এটা লাগে না তোমাদের তারপর। span span একটা হচ্ছে পার্টিকেল হচ্ছে এরপরে যেগুলো আসবে ওগুলো আমরা লেখার মধ্যে পেয়ে যাবো, এই জন্য এখানে আর ওগুলো লাগবে না। এই জিনিসটা তোমরা বেশি বেশি মনে রাখবে। এখন আমরা এই কয়টার একটু প্র্যাকটিস দেখি। ই পি আই ইউ এই কয়টা তোমরা আগেই দেখছি নাকি? জি স্যার। আচ্ছা তাহলে আমরা আগে ইউ যাই। পর্যন্ত। ইউ মানে আন্ডারলাইন, হুম। যে লেখার নিচে দাগ চলে আসে ওটা আমরা দেখছি। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই ব্যাপারটা দেখি। আচ্ছা আমরা অনেক সময় এরকমের পরীক্ষার খাতায় লিখে থাকি না, এরকম লিখে থাকো না পরীক্ষায়, সোডিয়াম কার্বনেট। হ্যাঁ। আচ্ছা জি স্যার। এখন এই জায়গায় দেখো এন আছে, এ আছে, এন এ সিও থ্রি, এই থ্রিটা কি সোজাসুজি আছে নাকি একটু নিচে চলে গেছে? একটু নিচে। একটু নিচে চলে গেছে। এই নিচে চলে গেলে এটাকে বলে সাবস্ক্রিপ্ট। আবার আমরা অনেক সময় এরকম লিখি না, হ্যাঁ স্যার। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা তাহলে এখানে এ স্কয়ার আর বি স্কয়ার এটা উপরে চলে গেছে এবং সাইজ ছোট হয়ে গেছে, এই উপরেরটাকে বলে সুপারস্ক্রিপ্ট, নিচেরটাকে বলে সাবস্ক্রিপ্ট আর উপরেরটাকে বলে সুপারস্ক্রিপ্ট। আচ্ছা এখন এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিভাবে কাজ করে আমরা এটাই লিখে দেখি। সোডিয়াম কার্বনেট আর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই দুটো জিনিস আমরা এখানে বডির মধ্যে লিখবো। এটা কিসের একটা প্যারাই নেই আলাদা, একটা প্যারা মানে হচ্ছে আচ্ছা প্যারার পার্থক্যটা একটু দেখাই। এই একটা পি নিলাম, পি নিলাম না আমি নরমালি লিখি, কি লিখব কিছু ডামি টেক্সট নিয়ে আসি। ডামি টেক্সট বলতে এগুলো টেক্সট, বাট এটার যে মানে কি এই মানে বোঝার কোনো সামর্থ্য আমাদের নাই, সেটাকে বলা হচ্ছে ডামি টেক্সট। আমরা এখান থেকে ডামি টেক্সটটাই না বসাইলাম। স্যার NaCO3 এটি কি সাবস্ক্রিপ্ট? বুঝি নাই স্যার সোডিয়াম কার্বনেট এটা কি সাবস্ক্রিপ্ট এটা লেখাটা? সাবস্ক্রিপ্ট। হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখি আচ্ছা দেখো এইখানে আমি যে লেখলাম একটু ছোট করে বুঝতে সুবিধা, এই লেখার সময় আমি দুইটা প্যারা করে দিয়েছি না আলাদা আলাদা, মাঝখানে ফাঁকাটা আর একটা দেই। লেখার সময় এখানে দুইটা আলাদা প্যারা করে দিয়েছি, প্যারা করে দিয়া আমি এটাকে যখন সেভ দিব, সেভ দেওয়ার পর আমি এটাকে যদি ওপেন করি এবং রিলোড দেই, দেখো এই প্যারা দুইটা কিন্তু আসতেছে না, এটা আসতেছে একসাথে। কোনো প্যারা আসছে এখানে? না স্যার। কিন্তু আমি এইখানে না যদি স্যার। প্যারা যেই যা করি আমি যে স্টাইলে লিখি, সামনাসামনি লিখি, যেভাবে লিখি
আমি এখানে যতক্ষণ পর্যন্ত ট্যাগ না দিব ততক্ষণ ব্রাউজার বুঝবে না। তাহলে এটা শুরুতে আমি একটা ট্যাগ দিয়ে দিলাম পি ট্যাগ। এই পি ট্যাগটা এই লেখার মাঝখানেই আমি ক্লোজ করে দেব, এখানে এসে ক্লোজ করে দিলাম পি ট্যাগ। এরপরে কিন্তু সামনে থেকেই লেখা শুরু করছি, সামনে থেকে লেখা শুরু করলেও এই পি ট্যাগটা আমি যেখানে এসে শেষ করে দিছি, ব্রাউজার ওইখান থেকে একটা প্যারাগ্রাফ শেষ করে নতুন আরেকটা প্যারাগ্রাফ শুরু করবে অটোমেটিক। এটা আমার আর বলে দেওয়ার দরকার নেই। যে দেখো তোমরাই যখন আমি এটাকে রিলোড দিব তখন দেখো অটোমেটিক একটা প্যারা কিন্তু এখানে হয়ে গেছে। এই পি ট্যাগটা যদি আমি এখানে ক্লোজ না করি আর নিচে ক্লোজ করি, এইখানে ক্লোজ করলাম, যেখানে ক্লোজ করছি তারপরে কোনো ফাঁকা দেই নাই, আমি ফাঁকা না দিলেও কোনো সমস্যা নেই। এই পি ট্যাগ যখন ক্লোজ করে দিয়েছি তখন সে অটোমেটিক বুঝে গেছে। এই যে দেখো এই পুরোটা একটা প্যারার মধ্যে নিয়ে নিয়েছে আর বাকিটা নিচে চলে গেছে। বাকিটাকে আমি কোনো প্যারার মধ্যে রাখি নাই, তারপরও নিচে গেছে, কারণ আমি চাইলে এটাকেও কোনো প্যারার মধ্যে রাখতে পারি। একটা প্যারা দেওয়া মানেই হচ্ছে সে, যদি আমরা কোনো প্যারা দেই, প্যারা দিলেই বুঝতে হবে যে ওইটা আলাদা হয়ে যাবে। একটা প্যারাগ্রাফ দেয়া মানে ওটা নতুন আলাদা। এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। প্যারাগ্রাফ মানেই হচ্ছে নিচে চলে যাওয়া। আরো একটু জিনিস দেখে, এখন প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ দিলেও আমার মনে হচ্ছে কি ব্রাউজার এইখানে আমি চাচ্ছি এই যে এইখানে এই ফুল স্টপ না, এই লাইনটার পর এইগুলো আমি একটু নিচে নিয়ে যাব। একটা প্যারার মধ্যেই এই যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা থাকবে না, একটা প্যারার পর আরেকটা প্যারা এক লাইন বরাবর ফাঁকা থাকে। আমরা এটা জানি তো যে একটা প্যারা থেকে আরেকটা প্যারা ফাঁকা দিতে হয় এক লাইন বরাবর। এখানে এক লাইন বরাবর ফাঁকা আছে, আমরা চাচ্ছি ফাঁকাটা থাকবে না কিন্তু নিচের লাইনে চলে যাবে। যেমন আমরা চাচ্ছি এই ফুল স্টপের পর এখান থেকে নিচে দিব কিন্তু কোনো ফাঁকা দিব না। এটা যদি আমরা দেই তখন আমাদের কি করতে হবে? ফুল স্টপটা কই গেল? এই ফুল স্টপ। তাহলে এইখানে আইসা আমরা একটা ব্রেক দিয়ে দিব, বি আর মানে কি ব্রেক। এই বি আর বা ব্রেক ট্যাগটা যখন আমরা ইউজ করব, এরপরে যদি আমরা রিলোড দেই দেখো তাইলে আমাদের কি আসে, এখানে নিচের লাইনে চলে গেছে বাট ফাঁকা আছে। আচ্ছা, তাহলে ব্রেক এবং প্যারাগ্রাফ দুইটার পার্থক্য কি বুঝতে পেরেছি? আচ্ছা, জি স্যার। ব্রেক মানে হচ্ছে একটা প্যারার মধ্যে কোনো লেখাটাকে যদি আমরা পরের লাইনে নিতে চাই, মানে নিচে নিয়ে যাইতে চাই ওইখানে শেষ কইরা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেক। আর আমরা যদি এক লাইন ফাঁকা দিয়ে নিচে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, এই প্যারাগ্রাফ গেল। এখন আমরা আসবো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। নরমালি আমি লিখলাম NaCO3। এইখানে বড় ছোট করার কোনো উপায় নাই। NaCO3 যখন দিলাম দিয়ে এটাকে আমি রিলোড করলাম, রিলোড করলে এই যে দেখো এখানে শুধু NaCO3 আসছে, কারেন্ট চলে গেছে, এটা একটা কাজ হইলো। আচ্ছা, NaCO3 এখানে 3টা কি নিচে আসছে? আসে নাই। তাহলে এটাকে আমাদের নিচে নিতে গেলে কি করা লাগবে কেউ জানো? সাবস্ক্রিপ্ট করা লাগবে। এটাকে আমরা নিচে নিতে গেলে সাবস্ক্রিপ্ট করতে হবে। যেটুকুকে নিচে দিব শুধু ওটুক সাবস্ক্রিপ্ট। আমরা যেহেতু 3টাকে নিব, এই 3টা যাবে সাবস্ক্রিপ্টের ভিতর। আবার এই 3 এর পরে আর যেহেতু নাই এই পর্যন্ত, তাহলে এটাকে আবার এই সাবস্ক্রিপ্ট ক্লোজ করে দিতে হবে। এখন আমরা সেভ করি। এখন আমরা সেভ করলে দেখো এই 3টা নিচে চলে আসছে না? আচ্ছা, তাহলে তোমাকে যদি a² + 2ab + b² এর সূত্রটা HTML এ লিখতে বলে, লিখতে পারবা? আচ্ছা, আমরা এখানে লিখে দিলে a² মানে কি সাবস্ক্রিপ্ট না সুপারস্ক্রিপ্ট? সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট দিয়ে 2 দিলাম, 2 দিয়ে আবার এই সুপারস্ক্রিপ্ট ক্লোজ এই দিলাম আমরা a² প্লাসের জায়গায় প্লাস 2ab প্লাস b² এটা আমরা কপি করে বসে b² মানে আবার সুপারস্ক্রিপ্ট দিয়ে 2 দিতে হবে, সুপারস্ক্রিপ্ট b সুপারস্ক্রিপ্ট 2 দিয়ে আবার সুপারস্ক্রিপ্ট ক্লোজ। আচ্ছা, দিলাম, সামনে নিয়ে আসি। এই দুইটা জিনিস আমরা এখানে কিন্তু নিচে নিচে লিখছি। সোডিয়াম কার্বনেট লিখেছি উপরে আর a² + 2ab + b² লিখেছি নিচে। লেখার পরে এটা সেভ দিছি। সেভ দেওয়ার পর যদি আমরা এটা রিলোড করি দেখো আমাদের
আমাদের নিচে আসে নাই, সামনাসামনি আসছে। কেন নিচে আসে নাই? এখানে তো আমরা নিচে নিচেই লিখছি, তার মানে এইখানে আমরা কি লিখছি এটা কোনো ব্যাপার না। এখানে ব্যাপার হচ্ছে এটার মধ্যে আমরা কি ট্যাগ ব্যবহার করেছি। কথা ক্লিয়ার? জি স্যার। এখানে আমরা কোন স্টাইলে লিখছি এটা ব্যাপার না, এখানে ব্যাপার হচ্ছে আমরা কি ধরনের ট্যাগ ব্যবহার করছি। কোন ট্যাগ? হ্যাঁ, এখন তুমি যদি চাও সোডিয়াম কার্বনেটের পর নিচেই এই সূত্রটা বসবে, কোনো ফাঁকা থাকবে না, তাইলে কি দিবা এখানে? স্যার ব্রেক ট্যাগ দেব। যদি কোনো Break ফাঁকা tag দিতে না চাই তাইলে আমরা একটা ব্রেক ট্যাগ বসাই দেব। ব্রেক ট্যাগ মানে হচ্ছে যে তোমার ফাঁকা হবে না কিন্তু নিচের লাইনে যাবে। এই যে আমরা একটা ব্রেক ট্যাগ দিলাম, ব্রেক ট্যাগ দেওয়ার পর সেভ দেওয়ার পর এই যে দেখো নিচে আসে, ফাঁকা হয় নাই। আর আমরা যদি এখানে ব্রেক ট্যাগ না দিয়ে দুইটাকে আলাদা আলাদা দুইটা প্যারার মধ্যে রাখতাম, যেমন এইটাকে একটা প্যারার মধ্যে রাখছি যে এটা একটা প্যারাগ্রাফ, আর নিচেরটা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখা যায়। আচ্ছা প্যারাগ্রাফ ছাড়াই রাখলাম, একটা যেহেতু দিয়েছি আর একটা না দিলেও হবে। এইবার দেখো নিচে ফাঁকা বেড়ে গেছে না? আচ্ছা, এখন এই প্যারাগ্রাফও আমি বাদ দিয়ে দিলাম, নিচে নিব এই স্যার, এখান থেকে আমরা বুঝি এই স্যার, পিও দিলাম না বিও দিলাম না, আমরা এখানে দিলাম এই স্যার। এই স্যার মানে হচ্ছে হরিজন্টাল রো। হরিজন্টাল রোটা কেমন দেখো, আমরা অনেক সময় কোনো একটা কিছু লেখার পর ওই লেখাটা ওইখানে যখন শেষ হয়ে যায় খাতার পেজের মাঝখানে, তখন ওইখান থেকে সোজা একটা দাগ দিয়ে দেই না পুরো খাতায়, যে এটা ওই পর্যন্ত আলাদা, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। ওইটাকে বলে হরিজন্টাল জি স্যার। রো। এই যে দেখো আমি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর রিলোড করি, দেখো এই লেখার পর একবার পুরো পৃষ্ঠায় একটা দাগ চলে আসছে। আমি এটাকে ছোট করলেও দাগটা পৃষ্ঠায় থাকবে, বড় করলে ওই ফুল পেজেই দাগটা থাকে। এই ফুল পেজে যেরকম সোজা একটা দাগ দেওয়া, এটাকে বলে হরিজন্টাল রো অথবা এইচআর। এখন এখানে তাহলে আমরা এই যে ট্যাগ লিখেছিলাম এর মধ্যে দেখো কতিপয় ট্যাগ রয়েছে যার কোনো ক্লোজিং নাই। কয়টা ট্যাগ লিখছি যার ক্লোজিং নাই? স্যার চারটা। চারটা না তিনটা? চারটা। সরি, হাইপারলিংকে আছে ক্লোজিং, এটা স্যার ভুল লিখছি। হাইপারলিংক এটা ক্লোজিং আছে, এটা আমি ভুল লিখছি। হাইপারলিংকের ক্ষেত্রে ক্লোজিং আছে, মানে কি আছে? হাইপারলিংকে ক্লোজিং আছে, শুধু এই তিনটায় নাই। এই তিনটাতে কোনো ক্লোজিং নাই। যে সকল ট্যাগের ক্লোজিং নাই এই ট্যাগগুলোকে বলে এমটি ট্যাগ। এগুলোর নাম কি? এমটি। এমটি মানে আমরা জানি কি শূন্য। এমটি মানে হচ্ছে শূন্য বা খালি। তাহলে এই তিনটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে তোমার ওই বহুপদী যে প্রশ্ন থাকে না নৈর্ব্যক্তিক, ওখানে থাকতে পারে নিচের কোনটি এমটি ট্যাগ, তারপরে তিনটার দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে, এভাবে। আচ্ছা তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট দেখলাম, সাবস্ক্রিপ্ট দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, বোল্ড দেখলাম, ইটালিক দেখলাম, আন্ডারলাইন দেখলাম, বিআর দেখলাম, এইচআর দেখলাম। আচ্ছা ডেল জিনিসটা কি? ডেল জিনিসটা কি একটু দেখি আমরা। এখন ধরো তুমি পরীক্ষার খাতায় লেখছো সোডিয়াম কার্বনেট, কিন্তু স্যার দেখতেছে যে এটা সোডিয়াম কার্বনেট হইবে না, এটা হইবে সোডিয়াম ক্লোরাইড। এটা যদি হয় তখন স্যাররা কি করে, একটা দাগ দিয়ে কাইটা দেয়, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে কাইটা ওটা পাশে লিখে দেয় সোডিয়াম ক্লোরাইড, নাকি? বুঝি নাই কথা? বলেন। তুমি লিখছো হচ্ছে এটা, এখন স্যার দেখছে যে তুমি যেটা লেখছো এটা হয় নাই, হইবে কি খাতা দেখার সময় স্যারে আবার পাশে লিখে দিল সোডিয়াম ক্লোরাইড, এটা হবে। এখন এটাকে স্যারে কাটবে কিভাবে? কাটার ক্ষেত্রে নরমালি স্যাররা এরকমের একটা পদ্ধতি ব্যবহার করে অনেক সময়, এই যে একটা দাগ দিয়ে কাটা দিয়েছে, এরকম করে না? জি স্যার। এই দাগ দেওয়াটার নামই হচ্ছে ডেল, অথবা আরেকটা নাম হচ্ছে স্ট্রোক, যেটা দেয়। আমরা একটু দিয়ে দেখি, এটাকে যদি আমরা ডেল ট্যাগটা ইউজ করি, ডেল অনেক সময় আসে না, এই যে আসছে, চলে আসছে, এই যে দেখো কাইটা দিল যে এটা হয় নাই, এটা বুঝেছি। বুঝছি ব্যাপারটা?
জি স্যার আলাদা তো তো কেটে দিয়ে ঠিকটা কিভাবে লিখবো, ওটা কিভাবে করবো? বুঝিনি কথা। স্যার তো কেটে দিবে, কেটে দিয়ে যেটা ঠিক লিখবে সেটা কিভাবে করবো, মানে কোন লিঙ্ক, মানে সেটা তো নরমালি তুমি একটা ট্যাগটা কিভাবে ইউজ করবো? ইউজ করবো এটা বলতে ও চাচ্ছি। সেটা এটা নরমালি কোনো ট্যাগ ইউজ করা লাগবে না, তুমি এটার পাশে লিখে দাও। এটা কেটে দিয়েছে না, এটার সামনেই তুমি লিখে দাও শুধু এম এ সি এল। যদি এরকম সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট থাকে তাহলে সেটা লিখতে হবে, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট না থাকলে এটা নরমালি মেয়ে লিখে দিও। তারপর সেভ দিয়ে দিলাম। এই যে দেখো, এটা কাটা সামনে এনএসিএল। ডিভিশন ট্যাগ, স্প্যান ট্যাগ এটা আপাতত লাগবে না, এটা আমাদের কখনো দরকার হলে সেখানে আসবে। স্প্যান ট্যাগ মানে হচ্ছে, তাও একটু দেখাই। স্প্যান ট্যাগটার মানে হচ্ছে এটা লেখার উপর কোনো প্রভাব ফেলাইবে না। ধরো আমি এখান থেকে একটু লেখা নিলাম, লেখাটা আমি এখানে বসাইয়ে দিলাম। এই লেখাটা যেভাবে আছে এইভাবেই আমরা রাখবো, কিন্তু চাইতেছি যে ডলার্স ইপসাম ডলার এই লেখাটুকুর অন্য একটা স্টাইল করতে। এখন এই স্টাইলটাকে যখন ওই বড় বড় ওয়েব ডিজাইন করে তখন এই আলাদাভাবে ওইভাবে না ধরে একটা ট্যাগের মধ্যে রাখে। যেমন এটাকে আমরা একটা স্পান ট্যাগে রাখলাম, স্পান ট্যাগে রাখার পর এটাকে আমি সেভ দিলাম। সেভ দিলেও দেখবো যে লেখার কোনো পরিবর্তন হয় না, এখানে হয়েছে। আগেও যেমন ছিল লরেম ইপসাম ডলার সি ট্যামেট ওভাবেই আছে। এখন এইখানে এসে স্পান ট্যাগের মধ্যে যখন বড় বড় ওয়েব ডিজাইন করে এটার মধ্যে একটা স্টাইল ধরাই দেয়, যেমন স্টাইল ইকুয়াল টু কালার রেড দিয়ে দিলাম। এটা দিয়ে যখন সেভ করলাম, স্যার স্পানটা ক্লোজ করে দিই। ওই স্পান ট্যাগ ও ক্লোজিং হয় না, এই জন্য সামনে সব লাল হয়ে গেছে। সেই স্পান ট্যাগ ক্লোজ করলাম। এখন দেখবো যে ওই লেখাটুকু লাল হয়ে গেছে, শুধু ইপসাম ডলার। ওই লেখার মাঝখানে মাঝখানে যদি এরকম এক্সট্রা কোনো কিছু ডিজাইন করতে হয়, এই করতে হয় সেই করতে হয়, তখন এই স্পান ট্যাগটা ব্যবহার করে ওই লেখাটুকুকে আলাদা করার জন্য, আলাদা করে ওইটাকে ডিজাইন করে। স্পান ট্যাগের কাজ হচ্ছে। তো ট্যাগ ব্যাপারটা কি আমাদের মাথায় ঢুকেছে? জি স্যার জি স্যার আচ্ছা, তাহলে ট্যাগের মধ্যে আবার ভাগ পেলাম, এমটি ট্যাগ আর একটা হচ্ছে নরমালি ট্যাগ। আচ্ছা, ট্যাগে সাধারণত ট্যাগ কয় প্রকার? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। অর্থাৎ যে সকল মানে ট্যাগের ওপেনিং থাকবে তার অবশ্যই ক্লোজিং থাকবে, তবে এমটি ট্যাগের ক্ষেত্রে কোনো ক্লোজিং থাকবে না। এরপরে আমরা আসি এলিমেন্ট। এলিমেন্ট জিনিসটা নিয়ে আজকে আলোচনা করি। এলিমেন্ট কাকে বলে? এই যে একটা ট্যাগ আমি লিখেছি পি, নিচেই লিখি ট্যাগ দিলাম আমরা, এই একটা ট্যাগ দিয়ে এটার মধ্যে লিখলাম আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। দেওয়ার পর শেষ করলাম। এই যে একটা ট্যাগ, এই ওপেনিং ট্যাগ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ক্লোজিং ট্যাগ পর্যন্ত, তো এই পুরো অংশটাকে বলে এলিমেন্ট। তাহলে আমাদের যদি সংজ্ঞা আসে এলিমেন্ট কাকে বলে, HTML এলিমেন্ট কি, আমরা কি লিখবো? ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশকে এলিমেন্ট বলে। ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশকে এলিমেন্ট বলে। এলিমেন্টের মধ্যে এটা আমরা পাইলাম ওপেনিং ট্যাগ, এটা পাইলাম ক্লোজিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এটার মাঝখানে যেটা আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে কন্টেন্ট। এটার নাম কি? কন্টেন্ট। আর এই পুরো অংশটাকে বলা হচ্ছে কি বলে? পুরো অংশটাকে এলিমেন্ট। পুরো অংশটাকে বলে এলিমেন্ট, মাঝখানের অংশটুকুকে বলে কন্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এই এলিমেন্ট যদি আমরা হিসাব করতে যাই, এইটা একটা হিসাব করি আমরা। কি দিছিলাম যেন কোনটা?
উপরের অংশ টাইটেল। একটু খেয়াল করে এখানে আমরা একটা পি ট্যাগ দেই, এই পি ট্যাগটা এসে আমার এইখানে শেষ হয়েছে। তাহলে এই যে দুইটা ব্যাপার, এই পি ট্যাগ থেকে শুরু কইরা এই পি ট্যাগ পর্যন্ত পুরো অংশটা কি একটা এলিমেন্ট। এলিমেন্ট। এখন এই এলিমেন্টের ভিতরে আবার আরেকটা ট্যাগ আছে, দেখো এই স্মার্ট ট্যাগ আছে না? কি স্যার? একটা ট্যাগের মধ্যে যদি এক বা একাধিক ট্যাগ থাকে তাহলে ওইটাকে বলে নেস্টেড এলিমেন্ট। একটা ট্যাগের ভিতরে যদি আরো কোনো ট্যাগ থাকে, একটা ট্যাগের মধ্যে যদি আরো কোনো ট্যাগ থাকে তাকে নেস্টেড এলিমেন্ট বলে। তাহলে এই পি ট্যাগটার নাম হচ্ছে নেস্টেড এলিমেন্ট। বলেন তো স্যার। নেস্টেড এলিমেন্ট কোন ট্যাগের মধ্যে এক বা একাধিক ট্যাগ থাকলে তাকে নেস্টেড এলিমেন্ট বলে। অথবা এইভাবে বলতে পারো, কোন এলিমেন্টের মধ্যে এক বা একাধিক এলিমেন্ট থাকলে তাকে নেস্টেড এলিমেন্ট বলে। অর্থাৎ এলিমেন্টের মধ্যে যদি আবার এলিমেন্ট থাকে তাহলে ওটার নামই হচ্ছে নেস্টেড এলিমেন্ট। তাহলে এখানে এই যে আমরা HTML ট্যাগটা দিছি, HTML টা কোন ধরনের এলিমেন্ট? একটা ব্যাপার বুঝো, এই শুরু হইছে HTML আর এই যে শেষ হইছে, তাহলে মাঝখানে আরো কিছু আছে না? এটার মধ্যে আরো অনেকগুলো এলিমেন্ট আছে না? তার মানে এটা হবে কি নেস্টেড এলিমেন্ট। এই হেড কোন ধরনের এলিমেন্ট? এই যে আমি যেটা এই গোল দিয়ে দিছি, এটা কোন এলিমেন্ট? নেস্টেড এলিমেন্ট। নেস্টেড এলিমেন্ট। এই টাইটেলটা কি এলিমেন্ট? এটা স্বাভাবিক এলিমেন্ট, কারণ এটার মধ্যে আর কোনো এলিমেন্ট নাই আছে। এটা একটাই। এই বডি হচ্ছে নেস্টেড এলিমেন্ট, কারণ হচ্ছে এই বডির মধ্যে আরো ট্যাগ আছে, আমরা বডির ভিতরে আবার অন্যান্য ট্যাগ লিখেছি। এই যে নতুন ট্যাগ লিখেছি, সুতরাং ওটা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? স্যার। স্যার ক্লিয়ার হয়? আজকে আর বেশি দূর আগাবো না, তাহলে যেন মনে করলাম বলেছি। HTML কাঠামো, একটা HTML ডকুমেন্টের কাঠামো কি হয় এখন আবার কিছু বলো, সূচি বলো, সূচির কাছ থেকে শুনি। সবার উপরে কি লিখতে হবে? তোমার যে কোনো HTML লিখতে গেলে এটা লিখতেই হবে। সবাই আশ্চর্যবোধক চিহ্ন দিয়া ডক টাইপ HTML এটা দিলাম। এটা না দিলেও হয়, কিন্তু এটা তোমাদের নতুন বইতে দেয়া আছে তো এইজন্য দিয়ে নিবা। এরপরে আমরা শুরু করব HTML। HTML এর পরে আমরা দেব হেড। হেডের মধ্যে দেব হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে তুমি যা লিখবা উপরে সেটা দেখা যাবে। আচ্ছা, টাইটেলে লিখলাম আমরা হচ্ছে আওয়ার HTML প্র্যাকটিস, এটা লিখলাম আমরা টাইটেলের মধ্যে, টাইটেল কোর্স। এগুলো না দিলেও হয়, হেড টাইটেল না দিলেও কোনো সমস্যা নেই, আমার ডকুমেন্ট দেখা যাবে। দিতে হবে হ্যাঁ। এরপরে আমরা শুরু করব বডি। বডির মধ্যে যত লেখা আছে সেই লেখাটাকে সব লিখবো। লেখার পরে আমরা বডিটাকে ক্লোজ করে দেব। বডিটা ক্লোজ করে দেওয়ার পর সব শেষে HTML টা ক্লোজ করে দেব। এই এখন এই লেখাটা যদি লিখি, আমরা কি ডকুমেন্টে কিছু দেখতে পাবো? না, কিছুই দেখতে পাবো না, কারণ আমাদের বডির মধ্যে কিছুই নাই। তাহলে টাইটেলটা দিলাম, এইটা কোথায় যাবে খেয়াল করো। আচ্ছা, বর্তমানে যেটা আছে এটার উপরে কি নাম আছে? ফার্স্ট ওয়েব পেজ, এটা আছে না? দেখা যায় না স্যার। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ফার্স্ট পেজ। হ্যাঁ স্যার। ছোট দেখা যাচ্ছে, কিছু করার নেই। চশমা লাগাই তো চোখে। স্যার জুম করে নিলে দেখা যায়। দেখেন
বড় করে দিলাম, এই যে। ও স্যার দেখছে তাহলে কিন্তু এটাকে আমরা সেভ দেওয়ার পর যদি দেই তাহলে আর ফার্স্ট ওয়েব পেজ থাকবে না, এখানে আমরা যেটা দিছি এটা চলে আসবে। আবার HTML প্র্যাকটিস, এই যে আমরা সেভ দেই, সেভ দিয়ে রিলোড দেই, এটা ফার্স্ট Practice. সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে দেখো সব চলে গেছে। এখন আমাদের এখানে আসছে যে আবার HTML আর HTML practice. প্র্যাকটিস। তাহলে টাইটেলটার কাজ হচ্ছে কি উপরে এই নামটা আসবে, তার মানে আমরা টাইটেল না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু যে কোনো HTML ডকুমেন্ট তৈরি করতে গেলে তোমার এই ফরম্যাটে লিখতে হবে, মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের আজকের বাসার কাজ হচ্ছে এই ট্যাগগুলো বাসায় পড়ে মুখস্থ করে ফেলা। আগামী দিনে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। ট্যাগ না, এরপরে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট যেটাকে বলে, মানে সিএসএস যেটাকে বললাম, যে আমরা আজকে লিখছি, লেখার পর এটাকে সাজাবো, মেকআপ করাবো, মেকআপ করে সবার কাছে সুন্দর হিসেবে উপস্থাপন করব। এই সুন্দর হিসেবে উপস্থাপন করার বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয়।